আমি সংখ্যালঘু, তাই কি আমার কথা শোনা হচ্ছে না? আমি আমার বলার স্বাধীনতাটা হারিয়ে ফেলেছি। আমার খুব কষ্ট হয়। 1 মাস আমি খুব কষ্টে আছি। আমার কোনো কথাই শুনছে না। তাহলে আমাকে কেন রেখেছেন আপনারা? আমি বাঙালি স্পোক্স পার্সনদের মধ্যে একাই। আমার কোনো গুরুত্ব কি নেই? তাহলে আমি ওখান থেকে থেকে কি করব? আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাতে চাই, মাদ্রাসায় কিছু কিছু বদল দরকার। সাংবাদিকদের সামনে দলের বিরুদ্ধে বিস্ফোরক দলেরই মুখপাত্র। কি অবস্থা একবার ভাবুন। দলের মুখপাত্র তিনি কিনা বলছেন যে তারই কথা বলার কোনো রকম কোনো স্বাধীনতা নেই। তিনি সমস্যা থেকে মুক্তি চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। লোকসভা নির্বাচনের মুখে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। দলীয় মুখপাত্রের পদ ছাড়লেন কামাল হোসেন। তৃণমূল কংগ্রেসের একমাত্র সংখ্যালঘু মুখপাত্র ছিলেন তিনি। সংখ্যালঘুদের উন্নয়নের কথা বারবার শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। বিরোধীরাও ভোট ব্যাংকের কথা বলে কটাক্ষ করলেও তাতে গুরুত্ব দেননি মুখ্যমন্ত্রী। তার আমলেই যেসব ক্ষেত্রে সংখ্যালঘুদের উন্নয়ন হয়েছে এই কথা বারবার জোর গলায় দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই ঘাসফুল শিবিরেই এবার বিদ্রোহের সুর সংখ্যালঘু নেতার গলায়। সাংবাদিক বৈঠক ডেকে সরাসরি দল ছাড়ার কথা ঘোষণা করলেন তৃণমূল নেতা তথা দলের অন্যতম মুখপাত্র কামাল হোসেন। সেই ঘোষণা করার আগে দলের বিরুদ্ধে উগরে দিলেন একরাশ ক্ষোভ। সংখ্যালঘুদের উন্নয়নের কথা মেনে নিলেও ওই নেতার দাবি বারবার অবজ্ঞার শিকার হতে হচ্ছে তাকে। শোনা হচ্ছে না তার কোনো কথাই। কি বললেন তিনি, শোনাবো আপনাদের। আমি আমার বলার যে বলবো সে স্বাধীনতাটা আমি হারিয়ে ফেলি, সেটা আমি আর বলতে পারি না এবং আমার খুব কষ্ট হয়। এবং বললাম এই 1 মাস আমি প্রচন্ড কষ্ট নিয়ে আছি যে আমাকে গুরুত্ব, আমার কোনো কথাই শুনছে না। তাহলে আমাকে ওখানে রেখেছেন কেন আপনারা? আমি তো একাই বাঙালি সংখ্যালঘু স্পোক্স পার্সনদের মধ্যে আমি একাই। তাহলে আমার কোনো গুরুত্ব নেই, তা আমি সেই জন্য বলে আমি ওখানে থেকে কি করব? আমি তাই আপনাদের মাধ্যমে জানাতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, তিনি মানবিক মুখ্যমন্ত্রী, আমার শ্রদ্ধা মুখ্যমন্ত্রী, অবশ্যই এই মাদ্রাসা সার্ভিস কমিশনের কিছু কিছু রেকটিফিকেশন দরকার আছে। সাধারণ গ্রাম্যগঞ্জের ছেলে মেয়েদের মঙ্গলের জন্যে তারা যেন বুক ফুলিয়ে পরীক্ষা দিতে পারে এবং বয়স যেন অবশ্যই বাড়ানো হয়। শুধু মাদ্রাসা কেন, স্কুল সার্ভিস কমিশনেও বয়স যেন বাড়ানো হয়। যেখানে পুলিশে বয়স বাড়ানো হচ্ছে, যেখানে অল ইন্ডিয়া পরীক্ষা রেলের সেখানে বয়স বাড়ানো হয়েছে, তাহলে সেখানে মাদ্রাসা সার্ভিস কমিশন এবং স্কুল সার্ভিস কমিশনে কেন বা বয়স বাড়ানো হবে না? কিন্তু মাদ্রাসায় কোনো বয়স বাড়ানো হয়নি। তো এই যে বললাম যে আপনারা নিশ্চয়ই জানেন 1947 থেকে 1977 সাল পর্যন্ত কংগ্রেসের মানে সেন্ট্রালে, আমি মাফ করবেন, মানে সেন্ট্রালের আর কি, সেখানে 5 জন পরপর কেন্দ্রীয় যে শিক্ষামন্ত্রী ছিল তারা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়। প্রথম ছিলেন মৌলানা আজাদ, তারপরে ছিলেন হুমায়ুন কবির, তারপরে ছিলেন মোহাম্মদ করিম, তারপরে ফখরুদ্দিন আলী আহমেদ, তারপরে ছিলেন নুরুল হাসান। এই 5 জন কিন্তু সংখ্যালঘু কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন। অর্থাৎ ভারতবর্ষের শিক্ষার উন্নয়নের জন্য 5 জন শিক্ষামন্ত্রী ছিলেন যারা কিন্তু পরপর সংখ্যালঘু সম্প্রদায় থেকে। আর এই জন্যেই আমি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। আমি বারবারই বলছি আমি শিক্ষক, আমি এসবের উপরে, কিন্তু আমাকে বলতে বাধ্য হচ্ছে কেন মাদ্রাসা নিয়ে ছেলে মেয়েদের প্রতি এত অত্যাচার করা হলো। আমি রাজ্য সরকারের কোনো পদেই নেই, আমি শুধু স্পোক্স পার্সন। আমার উপর শিক্ষিত ছেলে মেয়েদের আশা আকাঙ্ক্ষা প্রবল ছিল। আমি সেই বিশ্বাসটা তৈরি করেছি। তারা ভাবছে যে আমি হয়তো বলছি না, কিন্তু আমি তো বলছি। কিন্তু আমার কথা শোনা হচ্ছে না, অবজ্ঞার পাত্র হয়ে যাচ্ছে। কি বলছেন কামাল হোসেন, শুনুন। আমি তো পার্টি করি কি কেউ তো বলবে না পার্টি করি, আমি জাস্ট স্পোক্স পার্সন হিসাবে আমি ছিলাম আর কি। তাহলে আমি যে পার্টি করি, কেউ আপনারা কোনোদিন দেখতে পাবেন না যে আমি কিন্তু পড়াশোনা ছাত্রছাত্রীদের পরামর্শ ছাড়া আমি কিন্তু কোনো মিটিং মিছিলে কেউ আমার কোনোদিন দেখেনি। কিন্তু সুতরাং যে আমি
একেবারে পার্টির মধ্যে পুরোপুরি ইনভলভ একেবারেই না। আমি স্পোক্স পার্সন হিসাবে বিভিন্ন চ্যানেলে যেতাম, গিয়ে আমার কথা বলতাম, এবং আমি বললাম না, আমি বলতেই পারতাম না, অযোগ্য তো বটেই, আমি তো অযোগ্য, আমি বলতেই পারতাম না, আমি গলা তাড়তে পারতাম না, ঝগড়া করতে হতো, সেটা আমার দ্বারা সম্ভব নয়। এবং আমি একটা স্তর পর্যন্ত নামতাম, তারপরে কিন্তু আমি নামতে পারতাম না। তার ফলে আমাকে অনেকে হয়তো পছন্দই করতো না। আমি তো অনেক আগেই বলে দিয়েছি যে প্রথম রোজা করতে করতেই আমি কিন্তু রোজা প্রথম শুরু, রোজা ভাঙেনি সেই অবস্থায় কিন্তু আমি গেছিলাম একটা প্রথম শ্রেণীর চ্যানেলে গেছিলাম। তারপরে তো আমি পরপর করেছি, রোজার সময় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা চ্যানেলে গেছি। কিন্তু আমি এই জানুয়ারির প্রথম সপ্তাহে জানিয়ে দিয়েছি যে সংখ্যালঘুদের তারা আমার উপরে নানাভাবে এরকমভাবে ফোন করছে, তারা হয়রানির শিকার হচ্ছে, এইটা আমি বলেছি বলেই আমি কিন্তু ওখানে বলে তারপরে আর বাড়িতে একটু যাতায়াত করতে হচ্ছে, আমার বাবা অসুস্থ, এই বলেই তারপরে কিন্তু আমি এসেছি। এবং আমার নম্বর আমি সব বন্ধ করে দিচ্ছি, কারণ চারদিক থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের বা আরো অনেক হিন্দু মুসলিম সবাই, সব ধরনের ছেলেমেয়ে যারা মাদ্রাসায় বসছে, তারা মনে করেছে যে আমি মনে হয় এটাকে সমাধান করতে পারবো। কিন্তু আমি কে? আমি সমাধান করার কে? আমি তো কেউ নেই, আমি তো সরকারের কোনো পদেই, রাজ্য সরকারের কোনো পদেই নেই, আমি জাস্ট স্পোক্স পারসন। কিন্তু মানুষের আশা আকাঙ্ক্ষা, শিক্ষিত ছেলেমেয়েদের আশা আকাঙ্ক্ষা আমার উপরে প্রবল ছিল, প্রবল। কারণ সেই বিশ্বাসটা আমি তৈরি করেছি, এতদিন ধরে সেই বিশ্বাস তৈরি করেছি। তারা ভেবেছে যে আমার জন্য মনে হয় কি, আমি কেন বলছি না, কিন্তু আমি তো বলছি, কিন্তু আমার কথা শুনছেই না, অবজ্ঞার পাত্র হয়ে যাচ্ছি আমি। তা একটা জায়গা অবজ্ঞার পাত্র হয়ে আমার থেকে কি হবে? আমি তো কামাল হোসেন পেশায় একজন শিক্ষক এবং তৃণমূল কংগ্রেসের একমাত্র সংখ্যালঘু মুখপাত্র ছিলেন। মঙ্গলবার তিনি 19 শ্যামাচরণ দে স্ট্রিট, কলেজ স্ট্রিট কফি হাউসের একদম পিছনে একটি অফিসে প্রেস কনফারেন্স করেন এবং এই প্রেস কনফারেন্সের মাধ্যমে উনি জানাতে চান যে সংখ্যালঘুদের সঙ্গে এই রাজ্যের সরকার যে প্রতারণা করছে, তা মাদ্রাসা শিক্ষা নিয়ে হোক কিংবা সংখ্যালঘু উন্নয়ন নিয়ে হোক বা কর্মক্ষেত্র হোক, তা ঠিক হয়নি। কামাল হোসেন বলেন যে এই সমস্ত অন্যায় দেখার পর বিবেকের দংশনে এবং সংখ্যালঘু মানুষের অনুরোধে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার পক্ষ থেকে আর তৃণমূল কংগ্রেস করা সম্ভব হচ্ছে না। কামাল বলেন, একে অবজ্ঞা ছাড়া আর কি বলবো? আমার কথা যখন শোনা হচ্ছে না, তখন আমি এখানে থেকেই বা কি করব? এই বিষয়ে তৃণমূলের তরফে এখনো কোনো রকম কোনো মন্তব্য করা হয়নি। কামাল হোসেনের একের পর এক বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। কামাল হোসেন পদ ছাড়তে তৃণমূলের বিরুদ্ধে ময়দানে নেমে পড়েছে বিজেপি নেতৃত্ব। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।